সকলকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার ঐতিহ্যের আলো চ্যানেলে আমার ক্লাস শুরু করছি। আমার এখন যে ক্লাস তা হলো ম্যাটারনিক সিস্টেম বা ম্যাটারনিক ব্যবস্থা নিয়ে আমার কয়েকটা ভিডিও চলছে। এখন যেটা আমি ম্যাটারনিক সম্পর্কিত যে ক্লাস আছে সেটা হচ্ছে কি না, এখানে আমি লিখিনি আজকে যে ম্যাটারনিকের যে শাসন ব্যবস্থা অর্থাৎ ম্যাটারনিক তন্ত্র এর সুফল এবং কুফল, অর্থাৎ এর ভালো দিক খারাপ দিক, অর্থাৎ এর সপক্ষে এবং বিপক্ষে আমরা একটু যুক্তির অবতারণা করব এবং একটু বিশ্লেষণী ক্লাস, এটা একটু বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির নিরিখে আমরা দেখব যে এই যে ম্যাটারনিক সিস্টেম বা ম্যাটারনিক তন্ত্র বা ম্যাটারনিক ব্যবস্থা বা ম্যাটারনিকের যে নীতি সারা ইউরোপে প্রচলিত হয়েছিল, এই নীতির ভালো দিক এবং খারাপ দিক এই জায়গাগুলো আমরা আলোচনা করব। আমরা প্রথমত এই ম্যাটারনিক সিস্টেমের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। আমরা দেখব ইতিহাস হচ্ছে এটাই যে খারাপের মধ্যেও কিছু ভালো থেকে থাকে এবং ভালোটা কি ধরনের ভালো এবং সেটা কতটা মানুষের জীবনে প্রভাব ফেলে এবং কতটা ফলপ্রসূ হয়। অ্যাকচুয়ালি এই সব ভাবনাগুলো আমাদেরকে ভাবতে হয়। তো এখানে আমরা এর সপক্ষে যুক্তি যখন দেখছি, এর ভালো দিক যখন আসছে, তখন প্রথম কথা যেটা সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। প্রথম পয়েন্ট যেটা হচ্ছে এই ম্যাটারনিক সিস্টেমের ভালো দিক যেটা, সেটা প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। এটা শান্তি প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল তো একটু আমরা পিছনের ইতিহাস দেখি। আমি প্রথমেই বলিনি এটা একটা বিশ্লেষণীমূলক ক্লাস, এটা বিশ্লেষণী ধর্মী ক্লাস। এখানে আমরা যুক্তির অবতারণা করব এবং এইভাবেই আমাদের ক্লাসটা চলবে এবং এটা খুব কম, বেশি কথা বাড়াবো না, এটা খুব কমের মধ্যে আমি শেষ করে নেওয়ার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে প্রথম আমি যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। আমরা দেখেছি যে প্রাক বিপ্লব যুগে বা বিপ্লবের সময় ফ্রান্সে বা নেপোলিয়ান যখন এসেছিলেন ফ্রান্সে, তখন দেখো সারা ইউরোপব্যাপী একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সর্বত্রই হচ্ছে কি না যুদ্ধ এরকমের ব্যাপারটা চলেছিল। অর্থাৎ সেখানে নেপোলিয়ানকে পরাজিত করার জন্য বিরোধী শক্তি জোট তৈরি হচ্ছে, নেপোলিয়ান পরাজিত করছে, নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করছে, নেপোলিয়ান কখনো অন্যান্য যে দেশগুলো আছে সমস্ত দেশকে আক্রমণ করছে, নিজের ভূখণ্ড বাড়াচ্ছে। এইরকম একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু চলছিল। আবার বিপ্লব পূর্ববর্তী জায়গায় যদি আমরা দেখি, সেখানেও কিন্তু একটা সুস্থির ব্যাপারটা ছিল না, স্থিতাবস্থা ছিল না, শান্তি ছিল না, একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু ইউরোপের ইতিহাস অতিবাহিত হচ্ছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন ম্যাটারনিক তার ম্যাটারনিক তন্ত্রটা তৈরি করলেন, ম্যাটারনিক সিস্টেমটা চালু করলেন, অর্থাৎ পুরাতনপন্থী ভাবনাটাকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন এবং সেখানে তিনি একটা স্থিতাবস্থা তৈরি করতে পেরেছিলেন। অর্থাৎ সেখানে তিনি এই যতদিন তিনি ছিলেন, অর্থাৎ আমরা এখানে যদি দেখি 1815 থেকে, অ্যাকচুয়ালি 1815 শুরু হয়েছে, 1815 থেকে 1848, এই যে দীর্ঘ এতগুলো বছর, এই বছরগুলোতে কোনোরকম কোনো ইউরোপে যুদ্ধ হয়নি, ইউরোপে কোনো শান্তি নিরাপত্তা বিঘ্নিত হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু এটা আমরা বলতে পারি যে সারা ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করেছিল এই সিস্টেম, এই ম্যাটারনিক সিস্টেম। এই ম্যাটারনিক সিস্টেমের যত নেতিবাচক দিক থাক না কেন, এটা কিন্তু একটা ভীষণ ইতিবাচক দিক, একটা পজিটিভ দিক। তাহলে আমরা এটা নিয়ে বললাম যে প্রথমত সেটা কি না, শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, এখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, নিরাপত্তা প্রতিষ্ঠা হয়েছিল সমস্ত দেশের মধ্যে এবং তাদের মধ্যে কোনো রকম যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়নি বা যুদ্ধ সংগঠিত হয়নি, যার ফলশ্রুতিতে এখানে শান্তিটা এবং স্থিতাবস্থাটা কিন্তু বজায় ছিল সারা ইউরোপ ব্যাপী। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কি না, এখানে সাংস্কৃতিক অগ্রগতি। আমরা সাংস্কৃতিক অগ্রগতি ইতিহাসে আমরা জানি যে সংস্কৃতি একটা অন্যতম বিষয়। মানুষ যে বেঁচে থাকে তার সাংস্কৃতিক পরিমণ্ডল তাকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যায় এবং মানুষ তার সেই সাংস্কৃতিক পরিমণ্ডলকে সামনে রেখেই তার অগ্রগতির ধারাটাকে কিন্তু বজায় রাখতে সক্ষম হয়। সুতরাং আমরা এখানে দেখতে পাবো যে সাংস্কৃতিক অগ্রগতির নিরিখে যদি আমরা বিচার করি, যেহেতু শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখছে, কোনোরকম ইউরোপে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না, যুদ্ধ হচ্ছে না, অতএব কি এই সুস্থির পরিস্থিতিতে, শান্তিপূর্ণ পরিস্থিতিতে ইউরোপের প্রত্যেকটা দেশের মধ্যে সাংস্কৃতিক অগ্রগতি ঘটছে, সাংস্কৃতিক বিকাশ ঘটছে। তাদের আচার আচরণ, তাদের আমরা সংস্কৃতি সংক্রান্ত বিষয়ে জানি, আমাদের প্রাত্যহিক জীবনের সমস্ত কিছুটাই হচ্ছে সংস্কৃতি। আচার আচরণ, ধর্ম, বিশ্বাস, পোশাক পরিচ্ছদ,
সাহিত্য, শিল্প, সমস্ত কিছুকেই আমরা সংস্কৃতি জানি। আমরা এগুলো হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ এই সুস্থির পরিস্থিতিতে যেখানে কোনো রকম যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হচ্ছে না, যার ফলে কী হচ্ছে, সাংস্কৃতিক অগ্রগতি হচ্ছে, সংস্কৃতিটা ক্রমশ এগিয়ে যাচ্ছে, শিল্প এগিয়ে যাচ্ছে, সাহিত্য এগিয়ে যাচ্ছে, সমস্ত দিক থেকে সংস্কৃতি কিন্তু পুষ্ট হচ্ছে। কারণ কি? কারণ বিশৃঙ্খল পরিস্থিতি নেই। আমরা তার আগে দেখব নেপোলিয়নের সময় প্রত্যেকটা দেশের মধ্যে ইউরোপে কিন্তু এই শান্তি বিঘ্নিত হয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু সংস্কৃতির বিকাশ ঠিকঠাক ঘটেনি। কিন্তু যেহেতু মেটারনিক সিস্টেম দীর্ঘদিন ধরে শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে পেরেছিল, সুতরাং এখানে সাংস্কৃতিক বিকাশের একটা পটভূমি তৈরি হয়েছিল। এটা একটা পয়েন্ট। আমরা 3 নম্বর পয়েন্ট আমরা চলে যাব, অস্ট্রিয়ার প্রাধান্য। তোমরা জানো, আমি যখন মেটারনিক সিস্টেম পড়ানোর বলছি, মেটারনিক সিস্টেম বোঝাচ্ছি তোমাদেরকে, তখন মনে হচ্ছে দেখো যে মেটারনিক মূল যেটা চেয়েছিলেন সেটা কি, অস্ট্রিয়াকে সঙ্ঘবদ্ধ করে ইউরোপের ইতিহাসে অস্ট্রিয়াকে সর্বশক্তিময় দেশ হিসেবে উপস্থাপিত করাই তার কিন্তু টার্গেটটা ছিল, এবং সেই টার্গেটটা তিনি সফল হতে পেরেছিলেন এই মেটারনিক সিস্টেমটাকে কাজে লাগিয়ে, এই মেটারনিক তন্ত্রটাকে কাজে লাগিয়ে, তার ব্যবস্থাপনাটাকে কাজে লাগিয়ে, তার নীতিটাকে কাজে লাগিয়ে। সুতরাং আমরা এখানে আরেকটা পজিটিভ দিক দেখতে পেলাম অস্ট্রিয়ার ইতিহাসের ক্ষেত্রে। অস্ট্রিয়ার দিক থেকে আমরা এই পজিটিভ দিকটা দেখতে পেলাম যে অস্ট্রিয়া এই মেটারনিক সিস্টেম কায়েম করে, বা মেটারনিকের নেতৃত্বে মেটারনিক সিস্টেম কায়েম করে অস্ট্রিয়াকে সর্বোচ্চ শক্তিমান দেশ হিসেবে উপস্থাপিত করতে সক্ষম হয়েছিল, এবং ইউরোপের একটা অন্যতম সেরা শক্তিধর দেশ হিসেবে অস্ট্রিয়াকে তুলে আনতে পেরেছিলেন মেটারনিক। এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। এটা হচ্ছে আমাদের মেটারনিকের যে সুফল যদি বলি, আমরা এগুলোকে সুফল বলতে পারি, বা এগুলো মেটারনিকের পক্ষে যুক্তি। আমরা মোটামুটি এই পক্ষে যুক্তিগুলো দিলাম। একটা হচ্ছে শান্তি নিরাপত্তা বজায় রাখা, 2 নম্বর যেটা বললাম এটা হচ্ছে সাংস্কৃতিক অগ্রগতি, 3 নম্বর যেটা বললাম অস্ট্রিয়ার প্রাধান্য রক্ষা, এটা আমরা বললাম। এরপরে আমরা নেগেটিভ দিকগুলো আলোচনা করব। আমরা অলরেডি নেগেটিভ দিক নিয়ে প্রচুর আলোচনা করেছি, তোমাদের মধ্যে নেগেটিভ দিক নিয়ে একটা ধারণা তৈরি হয়ে গেছে, বুঝতে পেরে গেছো যে এই দিকগুলো নেগেটিভ দিক ছিল। বেশিরভাগ দিকগুলোই তো নেগেটিভ দিক ছিল, নেতিবাচক দিক বেশি ছিল, বা এর বিপক্ষে যুক্তিই তো বেশি ছিল। আমরা এরপরে সেই বিপক্ষ যুক্তিগুলো একটু বেশি সময় নেব না, একটু কম করে আমি আলোচনা করার চেষ্টা করছি এই বিপক্ষ দিকগুলো। সেটা কি দিকগুলো হচ্ছে কীরকম? তাহলে আমরা একটা জিনিস দেখো, আমরা বিপক্ষ দিকগুলো, নেগেটিভ দিকগুলো, বা যেগুলো হচ্ছে বিপক্ষের দিক, যেগুলো খারাপ দিক, কুফল যেগুলো, সেগুলো আমরা একটু আলোচনা করি। প্রথম হচ্ছে যে পুরাতনপন্থী নীতি। এটাই হচ্ছে এই সিস্টেমটা সবথেকে বড় কুফল। সময়ের সাথে সাথে নতুনকে বরণ করে নেওয়ার একটা মানসিকতা আমাদের সব সময় আসে, কিন্তু এখানে কি না, পুরাতনকে আঁকড়ে ধরে থাকা, এটা হচ্ছে একটা এর বিপক্ষের যুক্তি। এটা হচ্ছে একটা অন্যতম কুফল এই মেটারনিক সিস্টেমের। নেক্সট আমরা চলে আসব যে পরিবর্তনকে অস্বীকার। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, পরিবর্তনকে অস্বীকার। তোমরা জানো আমি এর আগের ক্লাসটায় আলোচনা করেছি, পরিবর্তন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে, পরিবর্তন সুনিশ্চিত, এবং সারা পৃথিবীর মধ্যে, জাগতিক পৃথিবীর মধ্যে সবথেকে স্থায়ী বিষয় হলো পরিবর্তন। কিছু ঘটুক নাই ঘটুক, পরিবর্তন কিন্তু স্থায়ী, পরিবর্তন আসবেই। অর্থাৎ আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি না, পরিবর্তনকে স্বীকার করে নেওয়া, এটা হচ্ছে কাজ। অর্থাৎ মানুষের কাজ হলো পরিবর্তনকে স্বীকার করে নেওয়া এবং পরিবর্তনকে সাদরে আমন্ত্রণ জানানো, এটা কাজ। কিন্তু কি, তিনি পরিবর্তনকে অস্বীকার করেছিলেন, এবং এই পরিবর্তনকে অস্বীকার করা এটা হচ্ছে একটা এর নেগেটিভ দিক, এর একটা নেতিবাচক দিক, বা এর বিপক্ষে একটা যুক্তি। এই মেটারনিক তন্ত্রের একটা কুফল বলা যায়, পরিবর্তনকে অস্বীকার করা। নেক্সট আমরা চলে যাব যে সমন্বয়ের অভাব। আমরা সমন্বয় বলতে এখানে কি বলবো, যে সমন্বয় হতে কি, সময়ের সাথে সংস্কার, এই দুটোর সমন্বয়। আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি। দেখো যে সময়ের সাথে সংস্কারের একটা সমন্বয়ের প্রয়োজন আছে, একটা মেলবন্ধনের প্রয়োজন আছে, যার ফলে কি হয়, পুরো সিস্টেমটা সুন্দরভাবে থাকে। সেটা হচ্ছে দেশ হোক, আমাদের জীবন হোক, বা যে কোনো বিষয়েই হোক, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, সমস্ত দিকের ক্ষেত্রে এটা একটা কথা, যেটা হচ্ছে কি না, সময় যত আগাবে সংস্কারটা যেন তার পাশাপাশি আগায়, এবং সময়ের সাথে সাথে সংস্কার সাধনের মাধ্যমে কিন্তু সমস্ত কিছুই কিন্তু বেঁচে থাকে।
তাহলে এখানে কি আমরা দেখতে পেলাম যে এই সমন্বয়টার অভাব, সময়ের সাথে সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সমন্বয়, সেই সমন্বয়টার এখানে আমরা অভাব পরিলক্ষিত হলো, যার ফলশ্রুতিতে এটা একটা আমরা নেগেটিভ দিক ভাবতে পারি, এটা একটা নেতিবাচক দিক ভাবতে পারি, বা এটা তার একটা কুফল বলা যায়। নেক্সট আমরা দেখব যে নতুন যুগকে স্বাগত জানানো, এটা স্বাগত না জানানো, এটা একটা কুফলের। নতুন যুগে সময়ের সাথে সাথে যুগ আসে, যুগ বদলায়, যুগের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, সেই ঘুরে ফিরে দেখো পরিবর্তনই চলে আসছে। তো এখানে আমরা দেখতে পেলাম যে নতুন যুগকে স্বাগত জানানো হয়নি। এই নীতি নতুন যুগকে কিন্তু সাপোর্ট করেনি বা স্বাগত জানায়নি, বা নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলার যে মানসিকতা এই নীতিতে কিন্তু বলা নেই। এই নীতি কিন্তু তার বিরোধী, এই নীতি তার পরিপন্থী। এই যার ফলশ্রুতিতে কি হলো, এই যে নতুন যুগকে স্বাগত না জানানো ছিল এই নীতিটার একটা অন্যতম কুফল, বা এই নীতিটার অন্যতম একটা খারাপ দিক, নেগেটিভ দিক, বা এটা একটা নেতিবাচক দিক। এইটা একটা জায়গা। পরবর্তী ক্ষেত্রে আমরা বিপক্ষে বা নেগেটিভ দিক আরও যদি বিচার করি, সেখানে দেখব জাতীয়তাবাদকে অস্বীকার। একটু পিছন ফিরে চলে যাই, সেই দেখো ঘুরে ফিরে সেই একই কথাই চলে আসছে। যখন প্রাক বিপ্লব যুগের যে সিস্টেম, সেই সিস্টেমে যখন ফিরে নিয়ে আসা হলো, সেখানে কিন্তু জাতীয়তাবাদী ভাবনাটা থাকেনি, সেখানে উদারনৈতিক ভাবনাটা থাকেনি, সেখানে গণতন্ত্রের ভাবনাটা থাকেনি। ফরাসি বিপ্লব প্রসূত ভাবনা চিন্তা থেকে, ফরাসি বিপ্লব কিন্তু ফ্রান্সে হয়েছিল বলেই কিন্তু এই ভাবনাগুলো এলো, সেখানে উদারতান্ত্রিক ভাবনা চিন্তা এলো, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, এবং সর্বোপরি জাতীয়তাবাদ বলতে যেটা বোঝায় সেটার কিন্তু বিকাশ ঘটেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি নেপোলিয়নের যুগেও কিন্তু এই জায়গাগুলো ছিল। অর্থাৎ এই যে জাতীয়তাবাদ একটা জাতি তার নিজস্ব সত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে নিজেকে মেলে ধরবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি না, সেই জাতীয়তাবাদকে ক্রমশ সংকুচিত করে দেওয়া হচ্ছে, তাকে রক্ষণশীলতার মোড়কে মুড়ে রাখা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, জাতীয়তাবাদের তাদের যে চাহিদা, তাদের যে স্ফুরণ, তাদের যে বিকাশ, সেই বিকাশ ঘটার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করা হচ্ছে, তাকে জোর করে দমিয়ে রাখা হচ্ছে। এই কখনোই জাতীয়তাবাদকে দমিয়ে রাখা যায় না। আমরা সেই জন্য দেখেছি ফার্দিনান্দ উদারপন্থী সংবিধান রচনা করার কথা বলেছেন। আমরা দেখেছি পর্তুগালে গণবিক্ষোভ শুরু হয়ে গেছে, গণবিদ্রোহ শুরু হয়েছে, নেপলসে গণবিক্ষোভ শুরু হয়ে গেছে। তার মানে কি, জাতীয়তাবাদকে জোর করে দাবিয়ে রাখা, জোর করে দমিয়ে রাখা, এটা ছিল এই নীতির একটা অন্যতম কুফল, এই নীতির একটা অন্যতম নেগেটিভ দিক বা নেতিবাচক দিক। মোটামুটি এই আমার আলোচনা আজকের এই মুহূর্তে আমার এটাই আলোচনা, পক্ষে এবং বিপক্ষে যুক্তি। দেখো এটাতে আমাদের জীবনকে নিয়ে একটু কথা বলে নিই। এখানে দেখো, তাহলে এই নিরিখে আমরা কি দেখব, আমরা আমাদের জীবনে সবসময় কীগুলো করব, আমরা সবসময় আমাদের পজিটিভ ভাবনাগুলো ভাববো, আমাদের কাছে নেতিবাচক দিকগুলো নয়, ইতিবাচক দিকগুলো প্রাধান্য পাবে। আমরা আমাদেরকে যেভাবে গড়ে তুলব সেভাবেই কিন্তু মানুষ আমাদেরকে দেখবে। সুতরাং এই জায়গা থেকে আমাদের এই শিক্ষা পেলাম যে আমরা সবসময় নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলব, যাতে সমালোচনার কোনো জায়গা না থাকে। সমালোচনা থাকবে, কিন্তু সেটা যেন গঠনমূলক ভাবনার মধ্যেই নিজেকে ব্যপ্ত রাখতে পারি। অর্থাৎ এই জায়গা থেকে আমরা যখন দেখুন ম্যাটার্নিকের ভালো দিক খারাপ দিক যখন আলোচনা করছি, দেখছি দেখো খারাপ দিকগুলোই সব সময় চলে আসছে। তাই একটা মানুষের সবথেকে বড় কথা হলো সবসময় ভালো দিকগুলো আমরা নেব, এবং ভালো দিক দ্বারা আমরা পুষ্ট হয়ে নিজেদেরকে একদম মেলে ধরবো। এটাই হচ্ছে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেবে। যদি ইতিহাস এই শিক্ষাটা আমাদেরকে দিতে পারে, তবেই কিন্তু আমাদের ইতিহাস পড়ার সার্থকতা, নতুবা আমাদের ইতিহাস পড়ার কোনো সার্থকতা থাকে না। শুধুমাত্র একটা বিষয় হয়ে যায়, একটা পুরানো ঘটনা হয়ে যায়। সেই পুরনো ঘটনা থেকে আমরা কিছু পাই না, আমরা তখন পাবো সেই ঘটনা যখন আমাদের দিক নির্দেশ দিতে পারে, সেই ঘটনা যখন আমাদেরকে হাত ধরে পথ চলাতে সাহায্য করবে, তখন কিন্তু তার সার্থকতা থাকে। ইতিহাস অনেক বড় সাবজেক্ট, অনেক বৃহত্তর সাবজেক্ট, অনেক অনেক বিস্তৃত পরিধির সাবজেক্ট। আমাদের কাজ হলো সেই জায়গা থেকে আস্তে আস্তে নিজেদেরকে সমৃদ্ধ করে জীবনে পথ চলা শুরু করব, এবং জীবনের পথে এগিয়ে যাব, এবং নিজেকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করব। এটাই হচ্ছে আমাদের কাজ। সুতরাং আমি তোমাদেরকে আজকে যে ক্লাস, সেই ক্লাস সম্পর্কে তোমাদের নিশ্চয়ই বুঝাতে পেরেছি, এর কুফল এবং সুফল, সপক্ষে এবং বিপক্ষে যে যুক্তির। আজকে আমার এই পর্যন্তই ক্লাস, পরে আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ওকে।